প্রেমের ধূলিঝড়। ফিজা সিদ্দিকী। পর্ব 1 থেকে 5। বিছানা জুড়ে তাজা রক্তের ছোপ দাগ দেখে আঁতকে ওঠে দুর্জয়। রক্তের দাগ যেভাবে বিশ্রী ভঙ্গিতে লেপ্টে রয়েছে চাদরের সাথে, ঘটনার প্রবাহ জানতে আর বাকি থাকে না তার। হাতে থাকা ভারী ব্যাগটা ধপাস করে কখন যে মেঝেতে পড়ে গেল খেয়াল নেই। মাথার মধ্যে ভনভন করে খুঁজছে বেশ কিছু অযাচিত দৃশ্য, বিশ্রী কল্পনা। মাসখানেক আগেই পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের। বিয়েটা যে শুধুমাত্র পরিবারের চাপে, এ বিষয়ে নন্দিতাকে সাফ সাফ জানিয়েছে দুর্জয়। আর সেদিন থেকেই অদৃশ্য এক সীমারেখা তাদের মাঝে বিশাল এক দেয়াল তুলে রেখেছে। একই ছাদের তলায়, একই বিছানায় থাকলেও দুজনের মাঝে দৈত্যাকারে দাঁড়িয়ে বিস্তর এক সীমারেখা, যা লঙ্ঘন করতে নারাজ দুর্জয়। নন্দিতারও যে এ বিষয়ে খুব একটা আপত্তি প্রকাশ করেছে এমনটা নয়। কর্মসূত্রে বাড়ি থেকে বেশ দূরে একাকিত্ব তার জীবনযাপন। বাড়ন্ত বয়স্ক মায়ের নিয়ে ছিল এর চিন্তা। তাই তো একদিন হুট করে অসুস্থতার বাহানায় তাকে বাড়িতে ডেকে এক প্রকার জোর করেই আইনিভাবে তার গলায় গছিয়ে দেয় এক মেয়েকে। ভারী ভারী চোখের পাতা ফেলে মেয়েটা শুধু ফাফাল করে দেখছিল তাকে। বিয়ের 2 দিনের মাথায় জানতে পারে মেয়েটার নাম নন্দিতা। তাদের এই উপরতলায় নতুন ভাড়াটিয়া হয়ে উঠেছিল তারা সপরিবারে। আকস্মিক বাস দুর্ঘটনায় বাবা মাকে একই সাথে হারিয়ে তার শূন্য দুনিয়ার একমাত্র আশ্রয় হন তুহিনা বেগম। চঞ্চল স্বভাবের মিষ্টভাষী মেয়েটাকে বেশ পছন্দ করতেন তিনি। সে থেকেই এক স্নেহাতুর মাতৃসুলভ টান জন্মে ওঠে তার নন্দিতার প্রতি। 4 কক্ষের দ্বিতল বাড়িতে থাকার মতো মানুষ বলতে তুহিনা বেগম ও আশরাফ সাহেব। তাদের 2 ছেলের মধ্যে বড় দুর্জয়, পেশায় একজন উকিল, যার ধ্যান জ্ঞান সবটুকু কাজের প্রতি। এ নিয়ে বাবা মায়ের যত অভিযোগ থাকুক না কেন, কোনো কথাই ধোপে টেকে না তার কাছে। যুক্তিতর্কের মারপ্যাচ জানে কিনা। ছোট ছেলে স্কলারশিপ পেয়ে লন্ডনে পড়াশোনা করতে গিয়ে সেখানেই সংসার গড়ে সেটেল। নিয়মিত ভিডিও কলে কথা হলেও মনের ভেতরের হাহাকার আর মেটে কই। 2 ছেলে থেকেও না থাকার যে একাকিত্ব, সেই তপ্ত খড়খড়ে খা খা করা হৃদয়ের জমিনের চমচমে বর্ষা হয়ে ধরা দেয় নন্দিতা। সর্বক্ষণ মুখে লেপ্টে থাকা হাসির ঝলকে তাদের দুজনকে প্রাঞ্চল করে রেখেছিল সবটা দিয়ে। তাই তো সর্বহারা মেয়েটাকে যেন তেন ভাবে ফেলে দিতে পারেননি তিনি, বরং পাকাপাকিভাবে তার পরিবারের একজন করে বেঁধে দিয়েছেন দুর্জয়ের সাথে। তার বিশ্বাস, বিপরীতমুখী এই দুইয়ের সংসার খুব একটা মন্দ জমবে না। ওয়াশরুম থেকে পানির শব্দ ভেসে আসছে। দুর্জয় সন্দিহান কদমে সেদিকে এগিয়ে গেল। বাইরে থেকে কান পেতে শোনার চেষ্টা করল ভেতরে কি শুধু নন্দিতা নাকি তার সাথে অন্য কেউ আছে। কিন্তু অনবরত পানির শব্দে কিছুই ঠাহর করা গেল না। আচমকাই দুর্জয়ের স্বামীসুলভ মন জেগে উঠল। চারিদিকের কোন কিছুই এলোমেলো নেই, তবুও কেন যেন মন তার খু ডাকল। তবে কি তার এমন দূরত্বে নন্দিতা অন্য কারোর সাথে? না, এসব ভাবতেই পুরুষালী মন তার শক্ত হয়ে উঠল। অদম্য এক রাগ জেদ চেপে ধরল শরীরে। অতঃপর ওয়াশরুমের দরজার সামনে ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো নন্দিতার। ভেজা শরীরে এলোমেলোভাবে পেঁচানো শাড়ি। এই প্রথম নন্দিতার শাড়ি পরেছে আজ। দরজা খুলতেই আচমকা সামনে দাঁড়ানো দুর্জয়কে দেখে বেশ খানিকটা চমকে ওঠে সে। তবে মনে মনে বেশ খুশি হয়। রোজ লেট করে বাড়ি ফেরা মানুষটা যদি কোনোদিন সময়ের আগে বাড়ি ফেরে, তবে ঘরের প্রতি কিংবা ঘরে থাকা মানুষের প্রতি তার খানিকটা টান তো জন্মেছে। এই টান যদি ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়, ক্ষতি কি? আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি করে শাড়ি পরার বৃথা চেষ্টা চালাতে চালাতে দুর্জয়কে উদ্দেশ্য করে নন্দিতা বলল, মিস্টার সাইলেন্সারের কি আজ বউয়ের কথা বেশি বেশি মনে পড়ছিল নাকি? নন্দিতার মুখে এই নাম শুনে বরাবরের মতোই বিরক্ত হলো দুর্জয়। তবুও মুখে কিছু প্রকাশ না করে আগের মতোই চুপ থাকল সে। তাকে নিরুত্তর দেখে খুব বেশি অবাক হল না নন্দিতা। এই গম্ভীর, নিরুত্তর মানুষটার ব্যবহারে সে অভ্যস্ত। তাই নিজ উদ্যোগে আবারও বলে উঠল, ইস, ভাবলাম শাওয়ার থেকে বের হয়ে একটা ভিডিও বানাবো। কিন্তু আপনি যখন এসে গেছেন, আসুন তো একসাথে একটা ভিডিও বানাই। রাতারাতি ভাইরাল হয়ে যাব তাহলে। #দেব মিস্টার সাইলেন্সার উইথ ননস্টপ নন্দিতা। দুর্জয় এক পলক উপর থেকে নিচ অবধি নন্দিতাকে দেখল। কোমরের নিচ অবধি নেমে শাড়ি, উন্মুক্ত পিঠ সহ কোমর। আঁচলটা গোছানোর চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে অবশেষে প্যাঁচিয়ে কাঁধে তুলে দেওয়া, যার জন্য উন্মুক্ত হালকা মেদযুক্ত পেট। কুচিটাও কোনোরকম গুজে দিয়েছে মনে হয়। সদ্য গোসল থেকে বের হওয়ায় ভেজে লম্বা চুল হতে টপ টপ করে গড়িয়ে পড়া পানিতে কোমরের কাছের সবটুকু শাড়ি ভিজে একাকার। পিঠে জমে বিন্দু বিন্দু জলকনা। একজন প্রাপ্তবয়স্ক নারীকে অবদানময়ী লাগার জন্য যা যা প্রয়োজন, সবটাই আজ তার শরীর জুড়ে বিদ্যমান। দুর্জয়ের রাগের বাঁধ ভাঙল এবার নন্দিতার এই অবস্থায় ভিডিও বানানোর কথা শুনে। তাও নাকি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড দেবে। একটানে বিছানার চাদর নিচে ছুঁড়ে ফেলে নন্দিতাকে টান দিয়ে ফেলে দেয় বিছানায়। আচমকা আক্রমণে ভয়,
আতঙ্কে আটকে ওঠে নন্দিতা। প্রচণ্ড ব্যথায় ক্ষীণ ব্যথাতুর শব্দ করে ওঠে। কিন্তু দুর্জয়ের কান অবধি এই শব্দ পৌঁছল না। কেউ যেন খুব যত্ন করে প্রশ্ন তুলেছে তার পুরুষতে। উপরের কালো ওভারকোটের বোতামটা খুলে সেটা ছুঁড়ে ফেলে দূরে। অতঃপর বাঘের মতো তেড়ে গিয়ে ডান হাতে চেপে ধরে নন্দিতার চিবুক। ব্যথায় চোখ বেয়ে পানি গড়ালেও ঠোঁটে মৃদু হাসির রেখা টেনে নন্দিতা বলে ওঠে, আজ কি ওই ধরনের চকলেট খেয়ে এসেছেন নাকি? এত কন্ট্রোললেস যে। একটু তো কন্ট্রোল করুন ডিয়ার হাজবেন্ড। আমার কন্ট্রোল পাওয়ার তো প্রচুর, কিন্তু আমার বিয়ে করা বউ আমারই বিছানায় অন্য কারোর সাথে নিজের চাহিদা পূরণ করবে, স্বামী হিসেবে তাকেও তো দেখাতে হয় যে তার স্বামী বাইরের পুরুষের থেকে একটু বেশি তৃপ্তি দিতে পারে তাকে। আপনার পক্ষে এসব সম্ভব নয়, সো লিভ ইট। মাঝে মাঝে তো সন্দেহ হয় আমার, আপনি আবার ছেলেদের প্রতি বিশেষ টান অনুভব করেন না তো। মাইন্ড ইউর ওয়ার্ডস, দেন প্রুভ ইট। দুর্জয় কিছু একটা বলতে যাবে তার আগেই পায়ের কাছে তরল কিছু একটা অনুভব করে নন্দিতাকে ছেড়ে পায়ের দিকে তাকায়। নন্দিতার পা বেয়ে তাজা রক্ত ভেসে এসে মেঝেতে পড়ছে টপ টপ করে। ভয় পায়ে দুর্জয়। ভয়াতুর চোখে নন্দিতার দিকে তাকাতেই হো হো করে হেসে ওঠে সে। এখনো তার চোখের কোল চিকচিক করছে। অতঃপর শরীর কাঁপিয়ে হাসতে হাসতে বলে ওঠে, তেমন কিছু না, সামান্য পা কেটেছে। দুর্জয় এবার অবাক না হয়ে পারে না। এই মেয়ে এত হাসে কিভাবে তার জানা নেই। ব্যথা পেলেও যে কোনো মানুষ এভাবে হাসতে পারে তার জানা ছিল না। মাঝে মাঝে তার নিজেকেই পাগল মনে হয় এই মেয়ের ভাবমূর্তি বুঝতে গিয়ে। বাম পায়ের দিকে শাড়ি খানিকটা উপরের দিকে তুলতেই স্পষ্ট হলো রক্তে ভেজা সাদা ব্যান্ডেজের কাপড়। হাঁটুর খানিকটা নিচে পেঁচানো ব্যান্ডেজটা। ক্ষত থেকে এত পরিমাণ রক্ত বের হচ্ছে যে ব্যান্ডেজ ভিজে চুয়ে পড়ছে তা মেঝেতে। এদিকে নন্দিতার ভাবমূর্তির কোনো পরিবর্তন নেই। আগের মতোই সে শরীর কাঁপিয়ে হেসে যাচ্ছে। দুর্জয় পায়ের কাছ থেকে উঠে নন্দিতার মাথার পিছন দিকে হাত দিয়ে তাকে ঠিক করে উঠিয়ে বসালো বিছানায়। পা দুটো টানটান করে মেলে দুটো বালিশ ঠেস দিয়ে রাখল নন্দিতার পিঠের কাছে। নন্দিতার মুখে এখনো সেই আগের হাসি লেপ্টে। দুর্জয়কে এভাবে চিন্তিত ভঙ্গিতে দেখে তার বেশ মজাই লাগছে। তাই রসিকতার সুরে বলল, মিস্টার হাসবেন্ড তাহলে হেরে গেলেন। প্রমাণ হয়ে গেল আপনি ওই ছেলেদের প্রতি আসক্ত। নন্দিতার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে দুর্জয় দাঁত চিবিয়ে চিবিয়ে বলে উঠল, ব্যান্ডেজটা জাস্ট করে নিতে দিন। এরপর আপনি যেন নিঃশ্বাস নেওয়ার সুযোগটুকুও না পান। আই উইল মেক শিওর মিসেস হাসান। নন্দিতা শব্দ করে হেসে ফেলে দুর্জয়ের কথা শুনে। হাসতে হাসতেই বলে, ডিয়ার হাসবেন্ড, সব কাজ সবার জন্য না। এসব বউপ্রীতি আপনাকে দিয়ে হবে না, আপনি বরং মেল কলিগদের সাথে ঘেঁষাঘেঁষি এনজয় করুন। ইট শুটস ইউ। নন্দিতার প্রতিটা হাসির শব্দ যেন তীব্র অপমানের তীরের মতো বিঁধছে দুর্জয়ের বুকে। তবুও কিঞ্চিত টু শব্দটুকু করল না সে, বরং বেশ সাবধানী হাতের রক্তে ভেজা ব্যান্ডেজটা খুলে ফেলার কাজে ব্যস্ত হয়ে পড়ল। আড়াআড়িভাবে বেশ গভীর একটা ক্ষত হয়েছে বাম পায়ে। হাঁটুর খানিকটা নিচে হওয়া ক্ষতটা আলতো হাতে পরিষ্কার করে দেয় দুর্জয়। অতঃপর ওষুধ লাগিয়ে নতুন একটা গজ কাপড় পেঁচিয়ে দেয়। পুরোটা সময় নন্দিতা ব্যস্ত তার ফোন নিয়ে। দুর্জয় ব্যান্ডেজ করার মাঝে আর চোখে বেশ কয়েকবার খেয়াল করেছে নন্দিতার দিকে। ঠোঁটে হাসি, হাস্যজ্জ্বল মুখ, আর আঙুলে চলতে থাকা টাইপিংয়ের গতি তার বুকে জ্বালা ধরানোর জন্য যথেষ্ট। আচমকা পায়ের কাছ থেকে উঠে গিয়ে নন্দিতার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে সেটা ছুঁড়ে ফেলল বিছানার এক কোণে। হকচকায় নন্দিতা। কিছু বলার আগেই দুর্জয় অনেকটা ঝুঁকে পড়ে তার দিকে। ঠিক এতটাই, যেখানে একে অন্যের নিঃশ্বাসের শব্দও স্পষ্ট টের পাওয়া যায়। শিহরণে শরীর কেঁপে ওঠে তার। লজ্জায় নিভু নিভু হয়ে পড়ে চোখ। নিঃশ্বাসের গতি উত্তাল। দুর্জয় ডান হাতে আলতো করে আঁকড়ে ধরে নন্দিতার কোমর। নিঃশ্বাস আটকে আসে নন্দিতার। মুখ অল্প হা করে থেমে থেমে নিঃশ্বাস টেনে নেয় সে নিজের ভেতর। ডান হাতে আঁকড়ে ধরে দুর্জয়ের কাঁধ। হাতের মুঠোয় পিষ্ট হয় তার শরীরে লেপ্টে থাকা ধবধবে সাদা শার্ট। দুর্জয় একটানে বসা থেকে শুয়ে দেয় তাকে বিছানায়। বাম হাত এগিয়ে মাথার পিছনের বালিশগুলোকে ঠিক করতে করতে মৃদু কণ্ঠে বলে, আই এম সরি। দুর্জয়কে একইভাবে আঁকড়ে ধরে নন্দিতা ঠোঁট উল্টে বাচ্চা সুলভ কণ্ঠে বলে উঠল, তার মানে সত্যি সত্যি আপনি ছেলেদের প্রতি। দুর্জয়ের আর ধৈর্য রইল না বাকিটুকু শোনার। তার আগেই চট করে সরে এলো সে নন্দিতার থেকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়িটা খুলতে খুলতে বলে উঠল, শরীরটা আপনাকে হাত করার জন্য ছিল। নন্দিতা পলকহীন দৃষ্টিতে তাকালো কিক্ষণ দুর্জয়ের দিকে। অতঃপর আগের মতোই মুখে হাসির রেখা টেনে বলল, হাত তো দুইভাবে করেছেন, কোনোটার জন্য সরি। টি শার্টের বোতাম খুলতে খুলতে দুর্জয় ভ্রু কুঁচকে তাকালো নন্দিতার দিকে, যেন তার কথার আগামাথা কিছুই বোঝেনি। নন্দিতাও ব্যাপারটা নিয়ে আর খুব বেশি গভীরে না গিয়ে প্রসঙ্গ পাল্টে বলে উঠল, বলেছিলাম না, সবাই সবকিছু পারে না। আপনাকে দিয়ে রোমান্স পসিবল না, মিস্টার সাইলেন্সার। মেনে নিন।
জাস্ট গ্রো আপ। আপনি যখন দুধের শিশু, আমি তখন রোম্যান্সের প্র্যাকটিক্যাল ম্যাচ খেলে ফেলেছি। সো ডোন্ট চ্যালেঞ্জ মি। নেভার এভার। নন্দিতা এবার আর না হেসে পারে না। শব্দ করে হেসে ওঠে সে। দুর্জয় সেদিকে এক পলক তাকিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, মিসেস আহসান, শান্ত আছি পছন্দ হচ্ছে না। আমার ওয়াইল্ড রূপ দেখার মতো কোয়ালিটিফুল আপনি না। ট্রাস্ট মি, একটুও ইন্টারেস্ট আসে না। চরমে অপমানে বোধ হয়েও নন্দিতা হাসল কেবল। হাসতে হাসতেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ল কিচেনের উদ্দেশ্যে। দুর্জয় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকল নন্দিতার দিকে। যতক্ষণ পর্যন্ত তাকে দেখা যায় ততক্ষণই তাকিয়ে থাকল। অতঃপর চোখের আড়াল হতেই দুই হাতে ভর দিয়ে দাঁড়ালো আয়নার সামনে। বড্ড অস্থির হয়ে ওঠা মনটাকে শান্ত করল কিছুক্ষণ সময় নিয়ে। এরপর গায়ের শার্টটা ছুঁড়ে ফেলে ঢুকে পড়ল ওয়াশরুমে। খাবারগুলো গরম করে ডাইনিং টেবিলে সবকিছু গুছিয়ে রাখল নন্দিতা। এরপর ঢুকে পড়ল পাশের স্টাডি রুমে। কিছুক্ষণ আগের হাসিখুশি উজ্জ্বল ভাবমূর্তির চেহারার বদলে তার মুখে এখন ভর করেছে ফিকে হাসি, তোলপাড় করা এক বিষাদের ঘন কালো ছায়া। কাপা হাতে ড্রয়ার থেকে একটা ফটোফ্রেম করে সেদিকে ঠায় তাকিয়ে থাকল সে। অতঃপর মলিন কণ্ঠে বলল, আমাকে হাসতে শেখালে, কষ্ট গিলতে শেখালে, অথচ কষ্ট গিলে হাসতে কিভাবে হয় শেখালে না। আমাকে পারফেক্ট হওয়া শেখালে না। শেখালে না কিভাবে পুরুষ মানুষের মন পেতে হয়। গোটা জীবনটা শুধু হাসতেই শেখালে। হাসি নাকি সব রোগের ওষুধ, এই ওষুধ তবে আমার হতাশার মলম কেন হলো না? তুমি কি তবে মিথ্যা বলেছিলে মা? শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বের হয়েছে দুর্জয়। চোখ ঘুরিয়ে এদিক সেদিকে খোঁজ চালালো কারোর, কিন্তু ঘরের কোথাও সে নেই। খানিকটা চিন্তিত ভঙ্গিতে কিচেনে উকি দিয়েও যখন নন্দিতাকে পেল না, আরো খানিকটা উকি দিল স্টাডি রুমের দিকে। দরজার নিচ থেকে ভেসে আসা সাদা আলোতে নিশ্চিত হলো নন্দিতা সেখানেই আছে। তাই ঘরে ঢুকে আলমারি থেকে নিজের কাপড় বের করার সাথে সাথে নতুন একটা বেডশিট বের করে ফেলল সে। অতঃপর বিছানা গুছিয়ে আইসি ভঙ্গিতে পিঠ হেলিয়ে দিতেই তার চোখ পড়ল পাশের রাখা নন্দিতার ফোনটার দিকে। তৎক্ষণাৎ পেশাগত ওকালতি ভাব জেগে উঠল তার মাঝে। দরজার দিকে এক পলক নজর বুলিয়ে ফোনটা হাতে নিতেই যা দেখল তাতে তার রাগের পরিমাণ আকাশচুম্বী। নন্দিতার পা কোলে উঠিয়ে ব্যান্ডেজ করা অবস্থায় তার একটা ছবি তুলেছে নন্দিতা। এরপর সেটাকে ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দিয়েছে, জামাই হলে এমন হওয়া উচিত, না হলে না হোক। ভুলটা আমি করলেও সে পা ধরে বসে থাকে এভাবে। রাগে চিৎকার করে নন্দিতার নাম ধরে ডেকে ওঠে দুর্জয়। স্টাডি টেবিলের ফুলদানির ফুলগুলো চেঞ্জ করছিল নন্দিতা। আচমকা এমন ডাকে ভয় পেয়ে ফুলদানি হাতেই তড়িঘড়ি দৌড় দেয় সে ঘরের দিকে। ঘরে ঢুকে বলে ওঠে, আপনার পিছে কি বাঘ পড়ছে নাকি সামনে গন্ডার? এই রাতের বেলায় এভাবে চিল্লাচ্ছেন কেন? উকিল মানুষ কি ম্যানার্সও খেয়ে ফেলেছেন ভাতের সাথে মিশিয়ে? দুর্জয় দাঁতের দাঁত চেপে হাতের ফোনটা আছাড় দিতে গিয়েও থেমে যায়। ঠোঁট দুটো গোল করে বেশ জোরে নিঃশ্বাস ছেড়ে ফোনটা আলতো করে ছুঁড়ে দেয় বিছানায়। এরপর বেশ তেড়ে এগিয়ে আসে নন্দিতার দিকে। এতক্ষণে বিপদের আশঙ্কা বেশ আঁচ করতে পেরেছে নন্দিতা। এখন যদি এই লোকটা তার রুই চাতার মতো শরীর দিয়ে তাকে চেপে মেরেও ফেলে, খুব বেশি অবাক হবে না সে। নিজেকে বাঁচাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দুই হাত দিয়ে নিজেকে আড়াল করতে গিয়ে অতর্কিতে হাতে থাকা ফুলদানিটা ছেড়ে যায় তার হাত থেকে। নন্দিতা চোখ বড় করে তাকায় হাত ফসকে ছেড়ে যাওয়া ফুলদানিটার দিকে। এরপর দুই হাতের তালু দিয়ে মুখ চেপে ধরে মৃদু চিৎকার করে বলে ওঠে, আমি কিছু করিনি। আমি নির্দোষ, একদম ইনোসেন্ট। ভারী ফুলদানিটা আচমকা এসে আঘাত করে দুর্জয়ের মাথার ডান পাশে। এরপর নিচে পড়ে ভেঙে যায় ছোট বড় বেশ কয়েকটা খণ্ডে। আচানক আক্রমণে প্রচণ্ড ব্যথায় টালমাটাল হয়ে মেঝেতে পড়ে যায় দুর্জয়। মেঝেতে এলোমেলোভাবে পড়ে থাকা ফুলদানির বেশ কয়েকটা ভাঙা টুকরো বেপরোয়াভাবে ঢুকে যায় তার পিঠে। ব্যথায় কোকিয়ে উঠে রাগী দৃষ্টিতে তাকায় সে নন্দিতার দিকে। নন্দিতা ততক্ষণে প্রাণ হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে সেখানেই। দুর্জয়ের কাছে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছেন না কোনো মতে। বিধায় তাকেই না তুলে আছাড় দেয় ওই ভাঙা টুকরোগুলোর উপর। কপাল কেটে বেশ অনেকটা রক্ত বের হচ্ছে সেখানে থেকে। নন্দিতা আর বেশি কিছু না ভেবে বিছানায় ফেলে রাখা দুর্জয়ের সাদা শার্ট এনে চেপে ধরে ক্ষতস্থানে। এবার দুর্জয়ের সত্যি মন চাইছে এই মেয়েকে তুলে আছাড় দিতে। তার শখের শার্টটাই পেল এভাবে নষ্ট করার জন্য। পরিস্থিতি বিবেচনা করে আর বেশি কিছু না বলে ক্ষীণ কণ্ঠে দাঁত কিরমির করে বলল, আপনাকে আমি দেখে নেব। সুস্থ হয়ে বাড়িতে ফিরতে দিন শুধু। তাহলে আপনাকে আর ফিরতে হবে না। একমাত্র বউয়ের কথা শুনে হাসবে নাকি কাঁদবে তার বিবেচনা না করে দুর্জয় আচমকা নন্দিতার শাড়ির আঁচল টেনে সেটা চেপে ধরল ক্ষতস্থানে। নন্দিতা আলতো চিৎকার দিয়ে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করে ছড়িয়ে নিল শাড়িটা। অতঃপর খানিকটা দূরে সরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি যুগ এলো রে বাবা, প্রাচীন যুগের দ্রৌপদীর মতো কলিযুগে নন্দিতার বস্ত্র হরণ করছে তার স্বামী। ছি ছি,
আর একটা বাজে কথা না বলে চেঞ্জ করে আসুন, হসপিটালে যেতে হবে আমাদের। দুর্জয়ের অবস্থা বুঝে নিজেও আর কথা বাড়ালো না নন্দিতা, বরং চটচল দিয়ে একটা চুড়িদার নিয়ে চলে গেল ওয়াশরুমে চেঞ্জ করতে। এই ফাঁকে মাথায় হাত চেপে ধরে কোনোরকমে নিজের ফোনটা হাতের নাগালে আনলো দুর্জয়। অতঃপর অ্যাসিস্ট্যান্ট আনসারকে ফোন করে মৃদু কণ্ঠে বলল, গাড়ি নিয়ে দ্রুত এসো, হসপিটালে যেতে হবে। ফোন কানে চেপে বাধ্য ছেলের মতো গাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে আনসার প্রশ্ন করল, কেন স্যার, কার কি হয়েছে? দুর্জয় মলিন কণ্ঠে বলল, বউ মেরেছে। হসপিটালে অ্যাডমিট করা হয়েছে দুর্জয়কে, ভেতরে ট্রিটমেন্ট চলছে। বাইরে চিন্তার্ত অবস্থায় বসে নন্দিতা। আনসার রিসেপশনে গিয়ে প্রয়োজনীয় সব ধরনের ফর্মালিটি পূরণ করছে। রিসেপশন এরিয়া থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে নন্দিতাকে, পরনের হালকা রঙের ভাঁজভাঙ্গা চুড়িদার, পরিপাটি গোছালো বদন। এসব দেখে মনে মনে বেশ খানিকটা ক্ষুব্ধ হলো আনসার। বিগত 5 বছর ধরে আছে সে দুর্জয়ের সাথে, বলা যায় এই প্রফেশনে আসার একদম শুরু থেকেই। দুর্জয়ের মতো ধারালো বুদ্ধিমত্তার মানুষ সে তার গোটা জীবনে দেখেনি। মানুষটাকে দেখে তার অনেকটা নারকেলের মতো লাগে, বাইরেটা খটখটে কঠিন আবরণ, অথচ ভেতরটা নরম মিষ্টি স্বাদের। দুর্জয়ের স্ত্রী হিসেবে নন্দিতাকে তার মোটেই পছন্দ নয়। তারও অবশ্য বেশ কিছু কারণ রয়েছে। শুরু থেকেই মেয়েটা দুর্জয়ের প্রতি যত্নশীল নয়। বিয়ের পর থেকেই দেখেছে সে দুর্জয়কে বেশ লেট করে বাড়ি ফিরতে, এমনকি অনেক সময় তো কাজ না থাকলেও ইচ্ছেকৃতভাবে সময় পার করে কেবিনে। হয়তো বাড়ি ফেরার তাড়া নেই তার, এজন্য আহসানের মনে এ ধারণা গাঁট বেঁধেছে যে নন্দিতার সাথে ভালো নেই দুর্জয়, কিংবা হয়তো নন্দিতা দুর্জয়ের সকল মানসিক অশান্তির কারণ। আবার আজ যখন ফোনে দুর্জয় বলল বউ মেরেছে, ব্যাপারটা দুয়ে দুয়ে 4 করে নিল সে। এরপর থেকেই যেন নন্দিতাকে তার 2 চোখের সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে মেয়েটাকে পুলিশে দিতে, এমন একজন মানুষকে এভাবে আঘাত করা অপরাধে। পেশেন্টের এমন অবস্থা কিভাবে হলো? বউ মেরেছে। রিসেপশনিস্টের কথা শুনে আচমকা ঘর থেকে বের হওয়ায় মুখ থেকে কি বেরিয়ে গেছে খেয়াল করেনি আনসার। যখনই খেয়াল হলো তার, অনেকটা দেরি হয়ে গেছে ততক্ষণে। তার হাতে থাকা পেশেন্টের ফর্মটা একজন নার্স টেনে নিয়ে কোথাও হারিয়ে গেছে ভিড়ের মাঝে। একবার তার মনে হলো ঘরের কথা বাইরে বলেছে, এসব জানলে স্যার অনেক বেশি রাগ করবে। কিন্তু পরক্ষণেই চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে ঘুমাতে থাকা নন্দিতার দিকে তাকিয়ে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে মনে মনে ভাবল, যা করেছি বেশ করেছি। ওই 2 ফুটের মেয়েটাও এবার বুঝুক কার গায়ে হাত দিয়েছে সে। আনসার বেশ ভালো করেই জানত তার ওই একটা স্টেটমেন্ট আইনি দিকে নিয়ে যাবে এই ব্যাপারটাকে। কারণ পুলিশ, মিডিয়া আর ওকালতি পেশায় দুর্জয় আহসানকে চেনে না এমন কেউ নেই বললেই চলে। পায়ের ব্যথাটা বেশ বেড়েছে, হয়তো রক্তও বের হচ্ছে সেটা থেকে। তবে সেদিকে খুব বেশি ভ্রুক্ষেপ না করে চেয়ারে পিঠ হেলিয়ে চোখ বুঁদে শুয়ে রইল নন্দিতা। আচমকা ভারী পুরুষালী এক কণ্ঠে নিজের নাম শুনে চোখ খুলল সে। মিস্টার দুর্জয় আহসানের ওয়াইফ, আপনি? নন্দিতা মুখে হাসি নিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই পুলিশটা বেশ রুক্ষতার সাথে তাকে বলল, আমার সাথে আসুন, কিছু জিজ্ঞাসাবাদ আছে আপনার সাথে। নন্দিতা ভ্রুকুচকে তাকালো পুলিশের পোশাক পরিহিতা মেল পুলিশের দিকে, সাথে তার 2 জন লেডি কনস্টেবল, যারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নন্দিতা ঠোঁট কামড়ে হেসে একজনকে উদ্দেশ্য করে বলে উঠল, আয়না হবে আপনার কাছে। মেয়ে দুটো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে সন্দিহান চোখে তাকালো নন্দিতার দিকে। আশাহত নন্দিতা তাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলল, পুরুষ মানুষের দৃষ্টি নাকি আয়নার চেয়েও তুখোর, নিখুঁত। আমাকে ভালো করে দেখে বলুন তো, অ্যাম আই লুকিং টু মাচ গর্জিয়াস? আপনি কি আমার সাথে মশকরা করছেন, মিসেস আহসান? একদমই না। আপনার সাথে করে নিয়ে আসা লেডি কনস্টেবলগুলো আমাকে যেভাবে দেখছে, মনে হয় হসপিটালে বিয়েবাড়ির উদ্ভট সাজে উপস্থিত হয়েছি আমি। কথাটা শেষ করেই ঠোঁট বাঁকিয়ে হাসল নন্দিতা। ইয়াং ইন্সপেক্টর আলোক তালুকদার যে বেশ বিরক্ত হলেন তার এমন রসিকতায়, তা তার চোখে মুখে স্পষ্ট। নন্দিতা তাই আর কথা বাড়ানো সমীচীন বলে মনে করল না। হসপিটালের একটা কেবিনে মুখোমুখি বসে আছে ইন্সপেক্টর আলোক ও নন্দিতা। পায়ের ব্যথাটা এতক্ষণে বেশ জমকালোভাবে ধরা দিয়েছে। পুরো শরীরটাই টনটন করে উঠছে যেন সেই ব্যথার জের ধরে। তবুও তার মুখে হাসির অভাব নেই। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করেও একদম স্বাভাবিক ভঙ্গিমায় বসে আছে ইন্সপেক্টর আলোকের সামনে। তাদের থেকে খানিকটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আনসার, আপনার স্বামীকে খুন করার চেষ্টা করেছেন আপনি? ইন্সপেক্টর আলোকের এমন কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় নন্দিতার। অবাকের 7ম পর্যায়ে থেকে যেন ধপ করে মাটিতে পড়ল সে। সামান্য একটা অ্যাক্সিডেন্টকে পুলিশ এভাবে মার্ডারের নাম দেয় কিভাবে তার এই ছোট মাথার চিন্তার বহরে তা আসে না। তাই বিস্মিত কণ্ঠে বলল, না তো, আমি সামান্য পিঁপড়াকেও খুন করি না কখনো।
আর আমার ওই জাদেল বরকে খুন করব কিভাবে? তাহলে কি পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন? ছি ছি, স্বামীর গায়ে পা দিতে নেই, জানেন না? তাহলে ওনার এই অবস্থা হলো কি করে? একেবারে ইনজিওর্ড হয়ে হসপিটালের বেডে। আর আমি স্পষ্ট দেখেছি আপনাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে। এখানেই তো দুয়ে দুয়ে চার হয়ে যায়। দেখুন, পুলিশের কাছে সত্যি সত্যি সবটা স্বীকার করুন, না হলে টর্চার সেলে নিয়ে যেতে গেলে আপনি সুস্থভাবে ফিরতে পারবেন না আর কখনো। নন্দিতা এবার যেন খানিকটা জড়সড় হয়ে গেল, কিন্তু চেহারার ভাবভঙ্গিতে এমন কিছু প্রকাশ না করে উল্টে আরো খানিকটা জোর গলায় বলল, এসব কথা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? যা জিজ্ঞাসা করার ওই ফুলদানিটাকে করুন। আমি মারতে চাইনি, কিন্তু ফুলদানিটা আমার হাতে ছিল, আর অ্যাক্সিডেন্টালি ওটা দিয়ে আঘাত পাননি। তবে ওই সাইলেন্সার ব্যাটাকে আছাড় দিতে মন যে আমার চায় না এমনটা না, কিন্তু সম্ভব নয় দেখে রাগ গিলে খেয়ে ফেলি। ব্যাটা আছাড় না খেয়ে আমার শখের ফুলদানিটা আছাড় খেলো আজ। ফুলদানি আছাড় দিলে মিস্টার আহসানের এই অবস্থা হলো কিভাবে? আর ইউ কিডিং উইথ মি? এতদিন তো জানতাম আমি একাই বেশি বকবক করি, কিন্তু এখন তো দেখছি আপনি আমার চেয়েও বেশি বাচাল। শোনেন কম, চিল্লান বেশি। পড়াশোনা করে পুলিশ হয়েছেন তো নাকি এক্সামের সময় ওয়াশরুমে রাখা বই থেকে টুকে টুকে? চোখে মুখে গাম্ভীর্যে ভরপুর একজন পুলিশ অফিসার মিস্টার অলোক তালুকদার। তার চেয়ে বয়সে ঢের কম, সামান্য একজন মেয়ের কাছে থেকে এমন ধরনের কথা শুনে তিরতির করে রাগের পরিমাণ বাড়ল তার। হাতে থাকা লাঠিটা টেবিলের উপর জোরে আঘাত করে ফুঁসে ওঠা কণ্ঠে নন্দিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, একদম ফাজলামি করার চেষ্টা করবেন না আমার সাথে। নন্দিতার ছোট কলিজাটা ভয়ে কেঁপে উঠল কানের কাছে এমন জোরালো শব্দে। ভীতু কণ্ঠে বলে ওঠে, এই লাঠিটা কি আমার মতো নিরপরাধ মানুষ পেটানোর জন্য দেওয়া হয়েছে আপনাকে? এটা দিয়ে চোর পেটায়, ডাকাত পেটায়, বাচ্চা পেটায় না। আমাকে দেখে কি আপনার চোর ডাকাত মনে হয়? সঠিক জিনিস সঠিক জায়গায় ব্যবহার করতে না পারলে হাতের রাখার দরকার নেই। আলোক তালুকদার ক্রু হেসে ঠেস দিয়ে বসলেন সামনের রাখা টেবিলের উপর। অতঃপর বেশ শান্ত ভঙ্গিতে বলেন, আজ আসছি, আমাদের আবার দেখা হবে মিসেস আহসান। আর সেদিন আপনি জল ছাড়া মাছের মতো ছটফট করবেন, আইশোয়ার। সেই দিন কখনো আসবেন না মিস্টার তালুকদার। আই থিঙ্ক আপনি ভুল কেস নিয়ে ইনভেস্টিগেশনে নেমেছেন। এটা অবুঝ বউয়ের ছোটখাটো আদরের ফল, নাথিং এলস। মাথায় ব্যান্ডেজ প্যাঁচানো দুর্জয়কে হসপিটালের ড্রেসআপের সামনে দেখে ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে ইন্সপেক্টর আলোক তালুকদার। এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেয় করমর্দন করার উদ্দেশ্যে। দুর্জয় ও হালকা হেসে তার হাত বাড়িয়ে দেয়। ইন্সপেক্টর আলোক একবার চোখ ফুরিয়ে তাকায় নন্দিতার দিকে, যে ব্যস্ত তার ফোন নিয়ে। তাদের দিকে এক পলক ঘুরে তাকানোরও প্রয়োজন বোধ করছে না। অতঃপর দুর্জয়ের দিকে খানিকটা ঝুঁকে ধীর কণ্ঠে বলে ওঠে, আমাদের আবারও দেখা হবে, আপনি না চাইলেও হবে। খুব শীঘ্রই হবে। এসবের মধ্যে পুলিশ এলো কেন? আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে কাটাছেঁড়া করার সাহস পুলিশ কিভাবে পেল? কেবিনে উপস্থিত নার্স মৃদু কেঁপে উঠল দুর্জয়ের কণ্ঠে। বেডে শুয়ে থাকা নন্দিতার পায়ে সবেমাত্র ব্যান্ডেজ শেষ করেছে সে। এমন সময় কেবিনের দরজা খুলে সেখানে উপস্থিত হয় অ্যান্সার। তাকে উদ্দেশ্য করে বলা কথার অর্থ বুঝে মাথা নত করে ফেলল সে। মৃদু কণ্ঠে বলল, আজ উনি আপনাকে আঘাত করেছেন, কাল যদি এর চেয়ে বড় কিছু করে দেন, এই ভয়। আমার ওয়াইফকে উনি বলার অধিকার আমি তোমাকে দিইনি। আর আমার বউ আমাকে কিভাবে ট্রিট করবে, সেটার জন্য তোমার থেকে পারমিশন নিতে হবে তাকে। স্যার, আপনি যে বললেন বউ মেরেছে। আনসারের কথা শুনে রাগী চোখে তার চোখে তাকাতেই আচমকা ঘর কাঁপিয়ে শব্দ করে হেসে ওঠে নন্দিতা। নন্দিতার হাসির রেশ ধরে তার সাথে তাল মিলিয়ে ঠোঁট কামড়ে হেসে ওঠে কেবিনে উপস্থিত নার্স। দুর্জয় রাগী চোখে এক পলক নন্দিতার দিকে তাকালে কোনোক্রমে নিজের হাসি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সে। কিন্তু পরক্ষণেই ব্যর্থ হয়ে আরো জোরে হেসে ওঠে। হাসতে হাসতেই বলে, দ্য গ্রেট অ্যাডভোকেট মিস্টার দুর্জয় আহসান, যাকে কোনো কেসে হারানো যায় না, শেষে কিনা নিজের বউয়ের হাতে মার খেয়ে হেরে গেল। কোনোক্রমে কথাটুকু শেষ করে আবারও আগের ভঙ্গিতে হাসতে শুরু করল নন্দিতা। দুর্জয় ফিরে তাকালো না সেদিকে। ব্যথায় টনটন করা মাথাটায় অতিরিক্ত রাগের কারণে আরো বেশি যন্ত্রণা শুরু হলো তার। অতঃপর ঝট করে কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সে। দুর্জয়কে রাগাতে পেরে যেন বেশ মজাই পেল নন্দিতা। আনসারের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, বোম ব্লাস্ট হওয়ার আগে আপনার স্যারের মাথায় পানি ঢালুন, আনসার সাহেব। ঠান্ডা ঠান্ডা পানিতে যদি একটু ঠান্ডা হন। কেস নম্বর 209 এর ফাইলটা হাতে নিয়ে তার উপরে পড়ে থাকা ধুলোগুলো আলতো হতে পরিষ্কার করল আলোক। অতঃপর এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকল সেদিকে। মনে মনে আওড়ালো, শেষ থেকে শুরুর গল্পটা এবার আমি লিখব। আর পুতুল খেলার মতো করে রশি ধরে নাচাবো তোমাকে। সেবার আমার গেছিল, এবার তোমার যাবে।
সব যাবে, সবটুকু। সকালের সোনালি রোদের প্রথম ছটা আড়াআড়িভাবে এসে পড়েছে দুর্জয়ের মুখের উপর। ব্যথার কারণে উপুর হয়ে শুয়ে থাকতে হয়েছে তাকে গোটা রাত। ওষুধের কারণে অবশ্য ঘুমাতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে। কিন্তু শেষ রাতের দিক থেকে ওষুধের প্রতিক্রিয়া ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে, আর পুরো শরীর জুড়ে অসহ্য রকমের এক ব্যথা টের পাচ্ছে সে। তবুও ঘুমের রেশ কাটেনি পুরোপুরিভাবে। নন্দিতা আলগোছে নিজের পিঠ দিয়ে আড়াল করল দুর্জয়ের মুখে পড়া আলোটুকু। অতঃপর আলতো হেসে তাকালো তার দিকে, যার ঘুমন্ত অবয়বটুকুর প্রেমে পড়ে সে রোজ। মাথা ভর্তি কোঁকড়ানো চুলগুলো এলোমেলো, গাল ভর্তি চাপ, দাড়ির ফাঁকে বামপাশে ছোট একটা কাটা দাগ। মুখের এই দাগটাকে দেখলে মনে হয় যেন অনেকটা গাল ভর্তি টোলের মতো, যার উপস্থিতি সৌন্দর্যকে বৃদ্ধি করে আরো কয়েকগুণ। কোনো দাগও যে কারোর সৌন্দর্যের প্রতীক হতে পারে, তা এই মানুষটাকে এত কাছ থেকে না দেখলে জানতে পারত না নন্দিতা। টিকালো নাকের একদম নিচে অবস্থিত কালচে ঠোঁট দুটো কিছুক্ষণ পর পরিয়ে একে অন্যের থেকে আলাদা হয়ে কিছু বিড়বিড় করছে মৃদু শব্দে। নন্দিতার চোখ আটকে গেল এই দৃশ্যে। ঘড়ির কাঁটায় 8:30। নন্দিতা মৃদু হেসে জানালার পর্দা লাগিয়ে দিল। এরপর আলতো পায়ে এগিয়ে গেল দুর্জয়ের কাছে। কানের কাছে মুখ নিয়ে খানিকটা উচ্চকণ্ঠে বলে উঠল, ঘুমালে আদর পায়ে, আর জেগে থাকলে কাপড়ের মতো তুলে আছাড় দিতে ইচ্ছে করে, রাক্ষস একটা। একদম রাগাবেন না আমাকে। আমার রাগ সহ্য করতে পারবেন না আপনি নন্দিতা। বাচ্চা একটা মেয়ে, এত কষ্ট নেবেন কিভাবে? পারবেন না, পারবেন না। ঘুমের ঘোরে দুর্জয়ের এমন আবোলতাবোল কথা শুনে সন্দিহান চোখে তার দিকে তাকায় নন্দিতা। অতঃপর ডান হাত কপালে ঠেকাতেই টের পায় জ্বরে শরীর পুড়ে যাচ্ছে দুর্জয়ের। এতক্ষণ এই ব্যাপারটা খেয়াল করেনি বলে নিজের উপর নিজেই বিরক্ত হলো সে। দেরি না করে দৌড়ে রান্নাঘর থেকে একটা বাটিতে করে পানি নিয়ে এলো। বাটিটা টেবিলে রেখে দুর্জয়ের পাশে বসতেই স্পষ্ট টের পেল তার শরীর কাঁপছে। তড়িঘড়ি আলমারি থেকে ভারী একটা কম্বল বের করে চাপিয়ে দিল তার গায়ে। অতঃপর এক টুকরো কাপড় পানিতে ভিজিয়ে আলতো করে তা চেপে ধরল দুর্জয়ের মাথায়। টিকটিক শব্দে চলতে থাকা ঘড়ির কাঁটার দিকে নজর বোলাতে গিয়ে নন্দিতা খেয়াল করল 30 মিনিট পেরিয়েছে। দুর্জয়ের শরীরের কাঁপুনিটাও এখন আর নেই। কপালে হাত ঠেকিয়ে পরখ করল জ্বর আছে নাকি। না, জ্বরটাও নিয়ন্ত্রণে। অস্থির হয়ে পড়া মুখটা এবার যেন স্বস্তির নিঃশ্বাস নিল। নিজেকে সান্ত্বনা দিতে নন্দিতা আরো একবার তার হাত রাখল গম্ভীর, কাঠখোট্টা, তার একান্ত ব্যক্তিগত পুরুষের কপালে। অতঃপর একটা বাঁকা হাসি দিয়ে তার বৃদ্ধাঙ্গুল নামিয়ে আনল পুরুষালী ঠোঁটের কাছে। সিগারেটের তাপে পোড়া কালচে ঠোঁটটা জড়তপ্ত হয়ে আরো খানিকটা আদুরে হয়েছে কি না হলে তার কাছে এত লোহাতুর লাগছে কেন? একটু বেশি টানছে আজ। আচমকা বড্ড দুঃসাহসিক এক কাজ করে বসল সে। ডান হাতে দুর্জয়ের চোখ থেকে আস্তে করে এগিয়ে গেল তার দিকে। অতঃপর চোখ বুদে আলতো করে ঠোঁট ছোঁয়াল ওই পুরুষালী জড়তপ্ত ঠোঁটে। ঘুমের ঘোরেই আপনা আপনি নিজের ঠোঁট আলগা করে ফেলল দুর্জয়। যা দেখে ঠোঁট কামড়ে হাসল নন্দিতা। অতঃপর তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, জীবনের প্রথম টাটকা চুমুটা আমি এই নিষ্পাপ আদুরে মানুষটাকে উৎসর্গ করলাম। আপনি বাসি চুমু পাবেন, ডিয়ার হাসবেন্ড। এটা আপনার শাস্তি। বিয়ে করা বউকে সবসময় নিজের থেকে দূরে দূরে রাখার শাস্তি। আমার প্রথম ভালোবাসা, প্রথম চুমুতে আপনার কোনো অধিকার রইল না। সব হারালেন। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতেই আঁতকে ওঠে দুর্জয়। সকাল গড়িয়ে দুপুর হয়েছে প্রায়। ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে সবেমাত্র 12 ঘর ছুঁল। শরীর জুড়ে চাপচাপে ঘামের আস্তরণ। পরনের শার্টটাও খুলে পাশে রাখা। বিছানা এলোমেলো, শরীর জুড়ে ক্লান্তির ছাপ। পিটপিটে চোখ খুলে অদূরে দাঁড়ানো নন্দিতাকে শব্দ গোসল করে চুল মুছতে দেখে শুকনো ঢোক গেলে দুর্জয়। চোখাচোখি হতেই দুষ্টু এক হাসি উপহার দেয় নন্দিতা। তৎক্ষণাৎ শট করে উঠে বসে দুর্জয়। সাথে সাথে পিঠের ব্যথাগুলো তাদের উপস্থিতি জানান দিয়ে মুষড়ে ওঠে। মাথাটাও ভীষণ রকম ভার। নন্দিতা দ্রুত এগিয়ে আসে। কাছে এসে দুর্জয়ের বাহু ধরে বসানোর চেষ্টা করতেই খানিকটা পিছিয়ে যায় সে। গম্ভীর কণ্ঠে বলে, ছোবেন না আমাকে। লাগবে না কারোর সাহায্য। ছুতে ছুতে আপনি আমাকে সর্বোচ্চ ছুঁয়ে দিলে বেশ, আর আমি একটু ছুতে গেলেই পাপ। নন্দিতার কথায় চোখ বড় বড় করে তাকায় দুর্জয়। সামান্য কেশে আগের মতোই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এগুলো কি ধরনের মশকরা? অযথা আমি আপনাকে কেন ছুতে যাব? আমার এত দায়ে পড়েনি। দায় না পড়ুক, প্রয়োজন তো পড়েছিল। তাই তো গোটা রাত আমাকে একটুও ঘুমাতে দেননি। নিজের সাথে এমনভাবে জড়িয়ে নিয়েছিলেন যেন দুটো নয় একটাই মানুষ শুয়ে। না না না, এটা হতে পারে না। আপনাকে একটা মেয়েকে এভাবে। সম্ভব নয়, কখনোই না। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি আপনাকে এভাবে। দুর্জয়ের ভীতিগ্রস্ত, অপ্রাসঙ্গিক, ঘাবড়ে যাওয়া কণ্ঠ শুনে দারুণ মজা পেল নন্দিতা।
ঠোঁট কামড়ে ধরে নিজের হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করে খানিকটা এগিয়ে গেল দুর্জয়ের দিকে। কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, না হলে এত সকাল সকাল গোসল করার মেয়ে নাকি আমি? যাই হোক, রাতটা সুন্দর ছিল, আর আপনার সবকিছু। হনহনিয়ে ঘর থেকে বের হয়ে গেল নন্দিতা। দুর্জয় বেশ কয়েকবার পিছু ডাকল তাকে, কিন্তু তার ডাককে তাচ্ছিল্যভাবে তুড়ি উড়ি সে বেরিয়ে গেল ঘর থেকে। দুর্জয় বিছানা ছেড়ে তার পিছু নিতে চাইল, কিন্তু হঠাৎ করেই নিজের চাপচাপে ঘর্মাক্ত আধাকার শরীরের দিকে তাকিয়ে করুণ মুখে তাকালো দরজার দিকে। অতঃপর দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে আমি দেখে নেব। আমার হুঁশে না থাকার সুযোগ নিয়ে এভাবে পাকাপাকিভাবে নিজের আস্তানা গেড়ে বসবেন, আমি সেটা কখনোই হতে দেব না। নন্দিতার পিছু নেওয়ার চেয়ে এখন সবচেয়ে ফরজ কাজ হলো গোসল করা। তাই দুর্জয় আর দেরি না করে ব্যস্ত হয়ে পড়ল সেই কাছে। যাওয়ার আগে খোলা দরজার দিকে একবার রাগী দৃষ্টি নিক্ষেপ করতে অবশ্য ভুলল না। রান্নাঘরে দাঁড়িয়ে একনাগাড়ে হেসে যাচ্ছে নন্দিতা। এতক্ষণের চেপে রাখা হাসিগুলো যেন ফুরফুর করে বের হচ্ছে তার পেট থেকে। এমন এক ভঙ্গিতে পেটে হাত চেপে হাসছে সে। হাসতে হাসতেই তার দুই চোখ ছাপিয়ে খানিকটা জল গড়িয়ে পড়ল গালে। হাসি থামিয়ে বাম হাতে চোখ মুছে মৃদু কণ্ঠে আওড়ালো, আপনাকে আমি এভাবে পেতে চাই না। যতক্ষণ না নিজে থেকে আপনি আমাকে চাইছেন, ততক্ষণ পর্যন্ত আমার এক ফোঁটা সান্নিধ্য আপনি পাবেন না। খাবার টেবিলে নাস্তা সাজাতে ব্যস্ত নন্দিতা। যদিও বাড়িতে তারা শুধু দুইজনই, তাও বেশ সাজিয়ে গুছিয়ে নাস্তার টেবিল সাজায় সে। এরপর একটা প্লেটে বেশ সুন্দর করে ডেকোরেট করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলে। তারপর সেটা ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখে, ঘুম থেকে উঠেই যদি দেখি জামাই এত সুন্দর করে নাস্তা গুছিয়ে রেখেছে, সেই জামাইকে একটা দুইটা না, বরং ননস্টপ চুমু খেতে মন চায়। পোস্ট ডান করার পর ফোনটা রেখে পাশে তাকিয়ে দেখে দুর্জয় তার পিছনে দাঁড়িয়ে বেশ খানিকটা দূর থেকে উকিঝুঁকি মারছে তার ফোনের দিকে। নন্দিতা তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে নেয় পিছনে। রাগান্বিত কণ্ঠে বলে, অন্যের ফোনের দিকে এভাবে উকিঝুঁকি মারা ব্যাড ম্যানার্স। আমি অন্য কারোর ফোন দেখছিলাম না, আমি তো আমার। আপনার কিছু না। না না, কিছু মিছু তো একটা। বউ বলে মানেন আমাকে? কখনোই না। দুর্জয়ের চটপট উত্তর। তাহলে আমি ফোনে কারোর সাথে চ্যাট করি নাকি অন্য কিছু করি, এসব এত উকিঝুঁকি কিসের আপনার? মিস্টার হাসবেন্ড কি জেলাস? শেষোক্ত কথাটা বলতে গিয়ে কিঞ্চিত হাসে নন্দিতা। এই কথার সাথে নন্দিতার হাসিটা যেন আগুন ঘি ঢালার মতো কাজ করল। রাগী কণ্ঠে দুর্জয় বলল, শুধু চ্যাট কেন, আপনি পার্কে বসে বা কারোর বাইকে চড়ে ঘুরতে গেলে, প্রেম করলেও আমার কিছু চায় আসে না। মা আমার জন্য বউ পাঠালেও আপনি আমার কাজের লোক হওয়ার মতো যোগ্যতা রাখেন। এর বেশি কিছু না। নন্দিতা খিলখিলিয়ে হেসে ওঠে দুর্জয়ের করার পিঠে। হাসতে হাসতেই বলে, যাক, নিজের তবে স্বীকার করলেন আমি কাজের লোক। কিছু কাজে কামে আসি তাহলে লোকের। আপনার মতো দিনরাত শুধু খাই না বসে বসে, আমি বসে বসে খাই। দুর্জয়ের কণ্ঠে রাগ স্পষ্ট। নো ডাউট। খাবার না পেলে মাঝে মাঝে আমার মাথাটাও খান চিবিয়ে চিবিয়ে। কে কার মাথা কতটুকু খায় সেটা তো দেখাই যাচ্ছে। এমন খাওয়া খেয়েছেন যে কাজ কাম ফেলে আমাকে ব্যান্ডেজ লাগিয়ে ঘরে বই থাকতে হচ্ছে। অসহ্য। কাল রাতে যে কতবার আপনি আমার ঠোঁটগুলো খেলেন, আরো কত কিছু যে। স্টপ। দুর্জয়ের মৃদু চিৎকারে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে যায় নন্দিতা। দুর্জয়ও এক পলক সেদিকে তাকিয়ে চেয়ার টেনে ব্যস্ত হয়ে পড়ে খাবার খেতে। আচমকা ঠোঁটে আঙুল চেপে ধরা অবস্থায় শব্দ করে হেসে ওঠে নন্দিতা। হাসতে হাসতে বসে পড়ে সে পাশের চেয়ারে। দুর্জয় চোখ খুঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। অতঃপর হাসতে হাসতেই কোনোক্রমে নন্দিতা বলে, আপনাকে দেখে মনে হচ্ছে খাবার নয়, আমাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। বেচারা দাঁতগুলো। নন্দিতার বেপরোয়া হাসিতে রীতিমতো বিরক্ত দুর্জয়। রাগী কণ্ঠে বলে ওঠে, কথায় কথায় পাগলের মতো হাসতেই পারবে শুধু, ওটুকুই হবে শুধু তোমার দ্বারা। কি দেখে যে এই সুপিসটা মা আমার গলায় চলালো? বিরক্তিকর। রাগের মাথায় দুর্জয়ের তুমি ডাক ঠোঁটে মৃদু হাসি টেনে আনলো নন্দিতার। খামখেয়ালি মনে হাসতে হাসতেই নাস্তার প্লেট টেনে নিল সে নিজের দিকে। দুর্জয় হতবাক। এমন কথার পিছেও যে কেউ ঠোঁটে এলে হাসতে পারে তার জানা ছিল না। মাঝে মাঝে তার ইচ্ছে করে মেয়েটার কাছে গিয়ে সামনে থেকে ছুঁয়ে দেখতে। আদতে মানুষ তো। নাস্তা করে আসার পর থেকেই বিছানায় শুয়ে শুয়ে বেশ কিছু কিসের ফাইল ঘাটাঘাটি করছিল দুর্জয়। নন্দিতা কখনো এ ঘর তো কখনো ও ঘরে ঘুমাচ্ছে, কখনো আবার রান্নাঘরে দাঁড়িয়ে খানিকটা সময় পায়চারি করে কিছু একটা ভাবছে। তবুও কোনোমতে দুর্জয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারল না। সে এমনভাবে কাগজপত্রে ডুবেছে যেন ওটাই বিয়ে করা তার সুন্দরী বউ, যেখান থেকে নজর ফেরানো বারণ। বিরক্তিতে তপ্ত শ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে এবার ঘরে ঢুকল নন্দিতা। তাও দুর্জয়কে তার দিকে ফিরে তাকাতে না দেখে কানে ফোন চেপে ধরে বেসুরো কণ্ঠে গাইতে শুরু করল।
তুমি আমার জীবন, আমার অন্য কোথাও যাওয়া বারণ। ওগো প্রেমিক, তোমার ঠোঁটে চুমু, আমি আর কত খামু। এবার শুধু কাছে আসো, একটু ভালোবাসো। তোমার আদরের লাগে সে কি, আমার আম্মু ডাকবা কি। দুর্জয় ভ্রুকুচকে সামনে তাকায়। নন্দিতা পুরো ঘরে টহল দিতে দিতে তার সামনে দিয়ে চলে গেল ব্যালকনিতে। ফাইলটা সাইডে রেখে দুর্জয় বিছানা ছেড়ে উঠল। এরপর সোজা চলে গেল ব্যালকনিতে। দুর্জয়কে এগিয়ে আসতে দেখেও নন্দিতা আগের মতোই রসিয়ে রসিয়ে গান গাওয়ার কাজ জারি রাখল। এদিকে দুর্জয় কোনোদিকে না তাকিয়ে নন্দিতার হাত ধরে টানতে টানতে তাকে ঘরের মধ্যে আনল। অতঃপর ঝট করে হাত রাখল তার টি শার্টের প্রথম বোতামে। চলবে।